দর্শক, এবারে যাচ্ছি সাতক্ষীরায়। সেখানে আছেন আমাদের সহকর্মী সজল দাস। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সজল, উপকূলীয় জনপদে ক্ষয়ক্ষতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরার শ্যামনগরের একদম উপকূলীয় এলাকায় রয়েছে আমি। গতকাল থেকেই রাতের বেলায় পানির যে জলাবদ্ধতার সম্ভাবনা ছিল সেটি নিয়ে একটি বড় ধরনের চিন্তা কাজ করছিল সবার মধ্যে। কারণ রাতে যখন জোয়ার আসে তখন কতটা পানি ভিতরে প্রবেশ করে এটাই ছিল চিন্তার জায়গা। কিন্তু এখন পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। কারণ এখনও পর্যন্ত ঝড়ের যে তীব্রতা, আপনি দেখতে পাচ্ছেন নদীর অবস্থায় মুহূর্তে এখনও নদী উত্তাল রয়েছে। যেহেতু এর পাশেই কপোতাক্ষ নদ, এটি খোলপেটুয়া নদীর পাড়ে রয়েছে এই মুহূর্তে আমি। তো এই পরিস্থিতিতে আসলে দুর্গম বিভিন্ন এলাকায় বিভিন্ন দ্বীপ যে এলাকাগুলো রয়েছে সেসব জায়গাগুলোতে যাওয়াও খুব একটা সহজ হচ্ছে না, যে কারণে ক্ষয়ক্ষতির খবর সহসাই আমাদের কাছে পৌঁছাচ্ছে না। টুকটাক যে খবর আমাদের কাছে এসেছে, যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো ছিল সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কিছুটা চিন্তাই ছিল পানি উন্নয়ন বোর্ড যে সেই জায়গাগুলোতে কোনো ভাঙন কিংবা কোনো ধরনের জলোচ্ছ্বাসের তৈরি হয় কিনা, তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। তবে কিছু জায়গায় যেহেতু পানির উচ্চতা বেড়ে গিয়েছিল, পানি 2 থেকে 5 ফুট পর্যন্ত গতকালকে ছিল, তারপরে রাতে প্রায় 8 ফুট পর্যন্ত পানির উচ্চতা বেড়েছিল। সেই কারণে পানির যে বেড়িবাঁধের যে উচ্চতা তার থেকে উপচে বেশ কিছুটা পানি বিভিন্ন এলাকায় প্রবেশ করেছিল। কিন্তু সেটি আবার সময়ের সাথে সাথে যখন ভাটা এসেছে তখন এলাকা থেকে পানি নেমে গেছে, কিংবা সামনে যখন জোয়ার আসবে, এখন আবারও জোয়ারের সময়, যে কারণে হয়তো আবারও পানির উচ্চতা বাড়বে এবং এবার পানি আবার ভিতরে প্রবেশ করবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই উচ্চতা বাড়ার সাথে সাথে পানির যে ঢেউ, এবং যেহেতু বাতাসের প্রবল গতি এখনও বিদ্যমান, যদিও আগে থেকে কিছুটা কমেছে, তো এই গতির কারণে ঢেউ যে তৈরি হচ্ছে প্রচণ্ড, তাতে কতটা টিকে থাকতে পারবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো, যেটি আগেও জানিয়েছি যে 673 কিলোমিটার যে বাঁধ রয়েছে, বেড়িবাঁধ এই উপকূলীয় এলাকায়, সেখানে তার মধ্যে প্রায় 5 কিলোমিটার, গতকালকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছিলেন 5 কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা রক্ষণাবেক্ষণের কাজ করেছিলেন, কিন্তু তারপরেও শেষ করতে পারেননি, কিংবা কোনো রকমে বালুর বস্তা কিংবা জিও ব্যাগ ফেলে সেখানে নিয়ন্ত্রণ করা কিংবা কোনো রকম মেরামত করার চেষ্টা করা হয়েছে। তো সেই জায়গাগুলোতে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে সেটি আসলে আরও একটু সময় লাগবে আমাদের। আমরাও চেষ্টা করছি সেই জায়গাগুলোতে পৌঁছানোর, কিন্তু নদী যেহেতু উত্তাল, প্রচণ্ড বাতাস রয়েছে, সেই কারণে সেই জায়গাগুলোতে আমরা যেমন পৌঁছাতে পারছি না, প্রশাসনের পক্ষ থেকেও কিছু কিছু জায়গায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। তারপরেও চেষ্টা চলছে। প্রশাসনের ব্যক্তিদের সাথে কথা হচ্ছিল, তারা যেটি বলছেন যে এখনও নদী পুরোপুরি শান্ত না, যেহেতু এখনও বিপদ সংকেত নামিয়ে ফেলা হয়নি। আর ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি আগের থেকে কিছুটা কমলেও হয়তো সময়ের সাথে সাথে আমরাও কিংবা প্রশাসনও সেই উপকূলীয় এলাকায় পৌঁছাতে পারবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে, নিরূপণ করা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষতির যে বিষয়টি, সেটি এখন পর্যন্ত খুব একটা ঘটেনি। একজন মৃত্যুর খবর আপনিই বলছিলেন, যেটি গত রাতে ঘটেছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে, যেটি দাবি করা হচ্ছে যে তিনি স্ট্রোক করেছেন, এক 65 বছর বয়সের এক বৃদ্ধ। এই ছিল মোটামুটি আমার কাছে। আর কয়েকটি জায়গায় পানি উপচে এলাকায় প্রবেশ করেছে, এরকম আরও কোনো ক্ষয়ক্ষতির খবর আসে কিনা, যেহেতু বৃষ্টির প্রকোপ এখনও চলছে, এই প্রভাব কতক্ষণ চলবে সেটি আসলে বলা কঠিন, কারণ ঘূর্ণিঝড় মূল অংশ বিদায় নিলেও তার প্রভাব এখনও রয়েছে। এই ছিল আমার কাছে। সজল দাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমেল নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সজল দাস।